নমস্কার। দুই কন্যাকে রেখে সম্পূর্ণ অকালে প্রয়াত হন শ্রী রামকুমার ভট্টাচার্যের স্ত্রী। শ্রী রামকুমার ভট্টাচার্য তখন অকুল পাথারে পড়েন দুই সন্তানকে নিয়ে। তিনি তখন তার বন্ধুদের সাহায্য চান এই দুই মেয়েকে বড় করে তোলবার জন্য। জ্যেষ্ঠা কন্যা তাকে পাঠানো হয় বোর্ডিং স্কুলে এবং কনিষ্ঠা কন্যাকে দত্তক নেন কে জানেন? শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সেই মেয়েকে বড় করে তোলেন এবং তারপর তাকে বিবাহসূত্রে আবদ্ধ করান নিজের ভাই শ্রী প্রমোদারঞ্জন রায়ের সাথে। কিছুদিনের মধ্যেই সংসার ত্যাগ করেন শ্রী রামকুমার ভট্টাচার্য। সন্ন্যাস নেবার পর তার নামকরণ হয় রামানন্দ ভারতী। ভারতীয়দের মধ্যে প্রথম মানুষ হিসেবে তিনি মানস সরোবর এবং কৈলাস ভ্রমণ করেন। তাই নিয়ে তার আকর গ্রন্থ হিমারণ্য। তার যে কনিষ্ঠা কন্যা সুরমা দেবী, যার বিয়ে হয়েছিল শ্রী প্রমোদারঞ্জন রায়ের সাথে, তাঁদের ঘর আলো করে 26শে ফেব্রুয়ারি 1908 সালে আসেন কন্যা লীলা। কন্যা লীলা বড় হতে থাকেন শিলংয়ে। সেখানে তার পড়াশোনা শুরু হয় লোরেটো কনভেন্টে। এরপর কলকাতায় বদলি হন 1919 সালে শ্রী প্রমোদারঞ্জন রায়। লীলা কলকাতায় এসে ভর্তি হন সেন্ট জনস ডায়োসেশন স্কুলে। সেখানে 1924 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় মেয়েদের মধ্যে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর। কিন্তু না, লীলাকে আর কোনোদিনও দ্বিতীয় স্থান পেতে হয়নি। দুটিতেই তিনি সবার মধ্যে প্রথম স্থান অধিকার করে পাশ করেন। স্নাতক এবং স্নাতকোত্তর হন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন যে বাঙালির যদি আজীবনের ইতিহাস ঘেঁটে দেখা যায়, তাহলে বড়দের নাটক, গান, কবিতা, সাহিত্যে যেমন অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ঠাকুর পরিবার, তেমনি শিশু সাহিত্যে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে রায় পরিবার বা রায়চৌধুরী পরিবার। সত্যিই তো বাংলার আজীবনের ইতিহাসে যদি আমরা তিনটি পরিবারের কথা বলতে পারি, তাহলে আসবে ঠাকুর পরিবারের নাম, যাদের সম্বন্ধে কিছু বলাই বাতুলতা। আসবে বসু পরিবার, শ্রী শরৎচন্দ্র বসু, শ্রী সুভাষচন্দ্র বসুর পরিবার, এবং অবশ্যই আসবে রায় পরিবার বা রায়চৌধুরী পরিবার, যেখান থেকে আমরা পেয়েছি শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, শ্রী সুকুমার রায়, শ্রী সত্যজিৎ রায়কে। এবার ফিরি সেই রায় পরিবারের কন্যা শ্রীমতী লীলা মজুমদারের কথায়। 1931 সালে তিনি শিক্ষকতা শুরু করেন কলকাতার মহারানী গার্লস স্কুলে। এরপর কিছুদিনের মধ্যেই ডাক আসে কবিগুরুর থেকে। তিনি যান শান্তিনিকেতনে। সেখানে তিনি 1 বছর কাটান এবং তারপর ফিরে এসে অধ্যাপনা শুরু করেন আশুতোষ কলেজে। সেখানেও 1 বছরের বেশি তাঁর মন টেকে না। তিনি তখন পুরোপুরি মনোনিবেশ করেন লেখালেখির জগতে। পরবর্তী 20 বছর তিনি সম্পূর্ণভাবে লেখালেখির জগতে প্রবেশ করে থাকেন। এরপর পরবর্তী 7-8 বছর তিনি প্রযোজক হিসেবে কাজ করেন অল ইন্ডিয়া রেডিওতে। এখানেই তার সুযোগ আসে মহিলা মহলের সাথে সংযুক্ত হবার। 1913 সালে সন্দেশ পত্রিকার স্থাপনা করেন শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার 2 বছরের মধ্যেই 1915 সালে তার দেহাবসান ঘটে। তখন সন্দেশের হাল ধরেন তার পুত্র শ্রী সুকুমার রায়। 1923 সালে সুকুমার রায় মারা যান, কিন্তু তার 1 বছর আগেই 1922 সালে লীলা মজুমদারের প্রথম লেখা প্রকাশিত হয় সন্দেশে, লক্ষ্মী ছেলে। শ্রী সুকুমার রায়ের মৃত্যুর সময় শ্রী সত্যজিৎ রায় বালক মাত্র। 1934 সালে বন্ধ হয় সন্দেশ। এরপর শ্রী সত্যজিৎ রায়ের একক প্রচেষ্টায় 1961 সালে পুনরুজ্জীবিত হয় সন্দেশ পত্রিকা। 1962 সালে সেখানে যুগ্ম সম্পাদিকা হিসাবে যোগদান করেন লীলা মজুমদার। এরপর তিনি সন্দেশ পত্রিকার সাথে যুক্ত থাকেন পরবর্তী বহু বছর, 1994 সাল অবধি। 1994 সালে শ্রীমতী লীলা মজুমদারের বয়স মাত্র 86 বছর। শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি, কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা
দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থাকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি? আমাদের সেই হারানো দিনে ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতে স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে, আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরো আরো কাছে আসে লীলা মজুমদার। লীলা মজুমদার প্রয়াতা হন 2007 সালের 5ই এপ্রিল। না, শতায়ু তিনি হতে পারেননি, কিন্তু একথা নিশ্চিতভাবে জানি যে তার যে বিপুল কর্মজীবন তা আমাদের অনুপ্রাণিত করবে শতকের পর শতক। একথাও জানি যে তার যে সাহিত্য সৃষ্টি তা আমাদের পথ দেখাবে শতাব্দীর পর শতাব্দী। তার যে বিপুল সাহিত্যকর্ম তার মধ্যে আছে একটি রান্নার বই, যেটিকে আকর গ্রন্থ বলা যেতে পারে। এই কারণে নয় যে তার মধ্যে বহু বহু রান্না আছে, এই কারণে যে সেটি উদাহরণ হয়ে থাকবে আজীবন যে একটি সাধারণ রান্নার বই কতটা অসাধারণ হয়ে উঠতে পারে এক অনন্য সাহিত্য সৃষ্টি। তার সেই রান্নার সম্ভার থেকেই বেশ কয়েকটি রান্না নিয়ে তৈরি হচ্ছে আমাদের আগামী কয়েকটি পর্ব জুড়ে লীলা মজুমদারের রান্নার এই শৃঙ্খলা। এ কিন্তু আমাদের তার প্রতি শ্রদ্ধাঞ্জলি ছাড়া আর কিছুই নয়। আমাদের যারা আজকে এই নিয়ে কাজ করছি এবং আপনাদেরও যারা আজকে এই শৃঙ্খলাটির দর্শক, আবারও বলছি, এই শ্রদ্ধাঞ্জলির সাথেই রাখা থাকবে প্রতিটি পর্ব জুড়ে তার জীবনের নানান গল্প, নানান ঘটনা, থাকবে তার সাহিত্যকৃতির নানান ছবি, এর সাথে থাকবে আমাদের শ্রদ্ধা। আজকে যখন এই নিয়ে কাজ শুরু করছি তখন আপনাদের অনুরোধ করব সঙ্গে থাকবেন। প্রথম যে পর্বটি তার রান্নার নাম কিন্তু একেবারে কবিতার মতো, নইচড়ু এবং তার সাথে দই রুই। চলুন শিখি। প্রথমেই আপনারা শুনলে অবাক হবেন যে নইচড়ু বা নেইচড়ু কিন্তু বাংলার রান্নাই নয়, এটি কেরালার একটি অতি বিখ্যাত ভাতের পদ। তবে মানুষটি যখন লীলা মজুমদার, তখন কেনই বা আশা করব যে তার কাজ, তার রান্না শুধুমাত্র বাংলায় সীমিত থাকবে, সর্বভারতীয় ছাপ তাতে পড়বে, এই তো স্বাভাবিক। এই রান্নার জন্য কড়াই প্রথম ঢেলে দিন তেল এবং ঘি। আমরা সাদা তেল ব্যবহার করব। তারপর তাতে ভেজে তুলুন কাজুর টুকরো, তার সাথেই কাঠবাদাম বা আমন্ড কুচি এবং কিশমিশ। তারপর আসুন মূল রান্নায়। বাদাম ও কিশমিশ ভেজে তোলবার পর কড়াইতে যে অবশিষ্ট তেল ও ঘিয়ের মিশ্রণ থাকবে তাতে ঢেলে দিন খুব মিহি করে কুচানো 2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ স্বচ্ছ হওয়া অবধি ভাজতে থাকুন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এসছে, এবার এতে যোগ করুন কয়েকটি লবঙ্গ এবং 1 টেবিল চামচ পরিমাণ গোটা গোলমরিচ। মশলার সুন্দর গন্ধ বেরোনো অবধি ভাজতে থাকুন। মশলার সুগন্ধ বেরিয়েছে, এবার এতে যোগ করুন 1/2 কাপ পরিমাণ কাজু বাদাম বাটা এবং সমপরিমাণ আমন্ড বা কাঠবাদাম বাটা। অল্পক্ষণ কষিয়ে নিন।
এবং তারপর এতে যোগ করুন খানিকটা দুধে ভেজানো জাফরান এবং ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করুন আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে ব্যবহার করছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। ভালো করে মিশিয়ে নিয়ে চালে সোনালি রং ধরা অবধি ভাজতে থাকুন। ভাজতে ভাজতে চালে সুন্দর জাফরানি রং ধরেছে। এইবার এতে যোগ করুন 2.5 কাপ জল। ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে ফুটতে দিন রান্নাটি। রান্নাটি ফুটে উঠলে ঢাকা দিন এবং আঁচ একেবারে কমিয়ে দিন। এই নইচড়ু কিন্তু রূপে স্বাদে গন্ধে এক অতি অনবদ্য রান্না। লীলা মজুমদার নিজেই বলছেন এই রান্নার শেষে যে এই রান্না পরিবেশন করবেন মাংসের কোরমা, ডিমের কোনো পদ বা দই মাছের সাথে। মাছের কোরমাও দিতে পারেন। তিনি পরে দই মাছের কোরমার রেসিপি দিয়েছেন, সেইটি আজকে তাই জন্য নইচড়ুর সাথে আনছি। লীলা মজুমদারের রান্নার শৃঙ্খলার প্রথম পর্বে আজকে আমাদের একসাথে দুটি রান্না নিবেদন, দই রুই এবং নইচড়ু। কেমন লাগছে এই পর্বটি আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আত্মীয় পরিজনের সাথে। যদি মনে করেন আমাদের সঙ্গে থাকবেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার নেবার ব্যাপারে, বা আমাদের সাথে ভাগ করে নিতে চান নিজের জীবনে নিজের প্রিয়জনের কোনো গল্প এবং রান্না, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রইল আপনার কাছে 6291834357। আরেকবার বলি 6291834357। কলকাতার এই নম্বরটিতে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন নির্দ্বিধায় আমাদের সঙ্গে। আমরা কিন্তু আপনাদের যোগাযোগের অপেক্ষায় রইব। 15 মিনিটের মাথায় ঢাকা খুলুন। এবার এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ ও বাদাম এবং তার সাথে স্বাদ অনুযায়ী নুন। খুব আলতো হাতে রান্নাটি মিশিয়ে নিন। প্রস্তুত হয়ে গেল অপূর্ব সুন্দর নইচড়ু। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নইচড়ু রান্নায় চিনির ব্যবহার নেই। এটি স্বাভাবিক বলে মনে হয়, কারণ এটি দক্ষিণ ভারতীয় রান্না, মূল রান্নাটি। তবে হ্যাঁ, আপনি যদি এই রান্নায় একটু বাঙালিয়ানা আরোপ করতে চান তাহলে একদম শেষে অল্প চিনি যোগ করবেন এবং ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবেন পরবর্তী 5 থেকে 7 মিনিট। এবার আসবো নইচড়ুর সাথে খাবার জন্য আদর্শ রান্নাটির সাথে। থাকবে দই রুই। দই রুই কিন্তু নানান প্রকারে হয়। আমি নিজেই অনেকভাবে দই রুই রান্না করি, তবে এই রান্নাটি সেটি লীলা মজুমদারের কাছ থেকে শেখা একদম স্বতন্ত্র এবং অন্যগুলির থেকে একদম ভিন্ন। এখানে আছে কারি পাতা এবং তাই জন্য মনে হয় দক্ষিণ ভারতীয় ওই ভাতের সাথে এই দই রুই আদর্শ হবে। শুরু করি রান্না। শ্রীমতী লীলা মজুমদার বলছেন এই দই রুইয়ের জন্য কাঁচা মাছই ঝোলে দিয়ে ফোটালে যথেষ্ট, খুব সুন্দর স্বাদ হবে। তবে বাঙালিরা সাধারণত ইলিশ, পার্শে এরকম কিছু মাছ ছাড়া অন্যান্য মাছ কাঁচা ঝোলে ব্যবহার করতে একটুখানি দ্বিধা করেন, তাতে আঁশটে গন্ধ আসতে পারে। সেই জন্য আমি এই মাছে নুন হলুদ মাখিয়ে হালকা সাঁতলে নেব, তারপর কড়াইয়ে তেল দিয়ে যাব মূল রান্নায়। এবার কড়াইয়ে অবশিষ্ট তেলে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। হালকা রং ধরা অবধি কষাতে থাকুন। পেঁয়াজে হালকা রং ধরলে দিয়ে দিন
1 টেবিল চামচের একটু কম আদা বাটা, সাথে দিন স্বাদ অনুযায়ী মাথাচেরা কাঁচা লঙ্কা এবং কয়েকটি কারি পাতা। এবার রান্নাটি কষান যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এই সময়ে রান্নাটিতে যোগ করুন 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং খুব অল্প পরিমাণে জল। মশলা সুন্দর করে কষানো হয়েছে। এবার এতে যোগ করুন 2 কাপ পরিমাণ টক দই, স্বাদ অনুযায়ী নুন এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। ভালো করে কষিয়ে নিয়ে ঝোলে যোগ করুন মাছগুলি। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটিতে যোগ করুন 1/2 কাপ জল। এইবার রান্নাটিকে ফুটতে দিন যতক্ষণ না গা মাখা হয়ে আসে। মিনিট 5 মধ্যে দেখবেন রান্নাটি গা মাখা হয়েছে। তখন বুঝবেন শেষ হলো দই রুই রান্না। এই রান্না পরিবেশন করুন নই চড়ুর সাথে।